দর্শক, যারা লাইভ সম্প্রচারে সংযুক্ত হয়েছেন, আশা করব আপনারা মোবাইলে ফোন করবেন না। আমি একটু হাসলাম কেন, আমি লাইভ শুরু করলাম, হঠাৎ করে স্পেশাল মানুষের ফোনও ঢুকে গেছে, মানে আমার এক দর্শকের ফোন ঢুকে গেছে। ইরান এবং আমেরিকার মধ্যে বেশ কিছু ব্রেকিং খবর আমাদের হাতে এসছে। আমেরিকা গত রাতে ইরানে ভয়াবহ আক্রমণের ছক এঁকেছিল এবং সেই হামলায় হঠাৎ করে আমেরিকা কেন পিছু হটল, এটা নিয়ে পুরো কি বলবো, দখলদার দেশটি জুড়ে এখন টেনশন চলছে যে কেন আমেরিকা হঠাৎ করে আক্রমণ থামিয়ে দিল। কি ভয়টা পেল আমেরিকা ইরানকে, কোন ভয়টা পেল আসলে, যে কাল রাতে চূড়ান্ত সিদ্ধান্ত, আকাশে বিমান উঠছে, ইরানে অ্যাটাক করবে, সেখান থেকে কি ঘটলো যে আমেরিকা লেজ গুটিয়ে পালালো। চলেন সেই খবরগুলো দেবো, আরো বেশ কিছু খবর আছে, একটা একটা করে দেওয়ার চেষ্টা করছি। প্রথম যে বিষয়টি ঘটলো সেটি হলো দ্বিতীয় দফা কাল রাতে আমেরিকা ইরানে আক্রমণের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে এবং যুদ্ধ বিমানগুলো প্রস্তুত ইরানে আক্রমণের জন্য। এবং দখলদার দেশটির জেনে গেছে যে ইরানে এই আক্রমণ করতে যাচ্ছে আমেরিকা, তাই ইরানে আক্রমণ হলে ইরানের প্রক্সি বাহিনী যাতে কোনো প্রকার নতুন টেনশন সৃষ্টি করতে না পারে, তাই ঠিক সেই সময়টিতে দখলদার দেশটি মানে ইসরায়েল হিজবুল্লাহর উপর ব্যাপক অ্যাটাক চালিয়েছে কালকে, এবং তাদের যে মিসাইল কমান্ড আছে, ইসরায়েলের যে মিসাইল কমান্ড, পুরো কমান্ডকে মোটামুটি ধ্বংস করে ফেলেছে দখলদার দেশটি। মানে ইরানে আক্রমণের ফলে তার প্রক্সি বাহিনী ইয়েমেন বা হিজবুল্লাহ বা ইসলামিক রেজিস্ট্যান্স তারা যে মুভ করবে এটা তারা জানে। তো তারা কি করলো, সঙ্গে সঙ্গে আগে যেহেতু আমেরিকা আক্রমণ করতে যাচ্ছে একটু পরেই, অগ্রিম তথ্যের আলোকে দখলদাররা হিজবুল্লাহর মিসাইল কমান্ডের উপর অ্যাটাক চালে বহু কমান্ডিং পজিশনকে শেষ করে ফেলেছে, ধ্বংস করে ফেলেছে। কিন্তু কিছুক্ষণ পরে জানা গেল যে আমেরিকা ইরানে আক্রমণ না করে সিদ্ধান্ত থেকে সরে এসছে। কারণটা কি? এই পর্যন্ত আমি যতগুলো তথ্য ঘেটেছি, কেউ কারোটি উল্লেখ না করলেও রহস্যজনক কিছু বিষয় আলামত, মানে যেগুলো আমরা বলি, যারা বিভিন্ন বিশ্লেষণে উঠে এসছি, আমি আমার জায়গা থেকে সেই জায়গাগুলোকে একটু তৈরি করার চেষ্টা করছি, যেহেতু আমি দীর্ঘদিন এই খবরগুলো দিচ্ছি। বাট কিছু কিছু জিনিস আমার কাছে যেরকম মনে হচ্ছে সেটা আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করছি, বা আন্তর্জাতিক খবর যেগুলো বলছে। এক, আমেরিকা আক্রমণ করার আগে তার এজেন্সি বা গোয়েন্দা ফেইলার ছিল, অর্থাৎ আমেরিকা যে তথ্য পেয়েছিল, আমেরিকার টার্গেট ছিল তারা পুরো ইরানে আক্রমণ করবে না, তারা আক্রমণ করবে ইরানের মূল টার্গেট পারমাণবিক, ব্যালিস্টিক অ্যান্ড খামেনি পরিবার এবং আইআরজিসি টপ কমান্ড পজিশন। বুঝতে পারছেন বিষয়টা? অর্থাৎ আমেরিকা চাইছে একটা যুদ্ধ করে, মানে স্বল্প সময়ের মধ্যে তাদের প্রাপ্তি তুলে নিতে। তারা আলী খামেনি বা তার পরিবার বা তার ছেলেকে শেষ করতে চাইছেন, আইআরজিসি প্রধানকে শেষ করতে চাইছেন সেনা প্রধানকে শেষ করতে, বিমান বা মিসাইল প্রোগ্রাম প্রধানকে চাইছেন পারমাণবিক প্রকল্পকে ধ্বংস করতে এবং ব্যালিস্টিক প্রোগ্রামকে ধ্বংস করতে। তো এটা করতে আমেরিকা তার 200-র অধিক যুদ্ধ বিমানকে ইরানের আশপাশে জড়ো করেছে। চারদিকে যুদ্ধ বিমান এবং এয়ারক্রাফট ক্যারিয়ার নিয়ে বসে আছে। প্রচুর সংখ্যক সেনা ইরানের চারদিকে জড়ো করেছে। ইরান পাল্টা প্রতিরোধ হিসেবে তাদের সেনাকে ইরাকে সর্বোচ্চ পাহারায় রেখেছে। অর্থাৎ ইরানের সেনারা এই মুহূর্তে ইরাক সীমান্তে বর্ডারে চলে গেছে, সেখানে তারা হাজির আছে। যে কোনো ভাবে এখান থেকে আমেরিকা আক্রমণ করতে পারে সম্ভাব্য জায়গাটি তারা ধারণা করে এখানে তারা শক্ত ভূমিকা পালন করছে কে? ইরান। মজার বিষয়টি হলো, তো আমেরিকা যখন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আক্রমণে যাচ্ছে, পেন্টাগন জেনে গেছে, তেল আবিব জেনে গেছে, সেইভাবে সব রেডি, হঠাৎ করে আমেরিকা সিদ্ধান্ত পরিবর্তন করে ফেললো, তারা আর আক্রমণ করলো না।
এরপরে যে অ্যাজাম্পশন গুলো আসছে, এক, যে আমেরিকা যে ডাটা পেয়েছিল সেই ডাটাটি পরক্ষণে হয়তো ইরান জেনে গেছে, যে কারণে আমেরিকার আক্রমণের কিছু আগে ইরান তার লক্ষ্যকে পরিবর্তন করে ফেলেছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, ইরানের কাছে তুর্কিশ এজেন্সি MITর কিছু স্পেশাল তথ্য এসে বলা হচ্ছে যে আক্রমণের কিছু আগেই তুরস্কের গোয়েন্দা সংস্থা ইরানকে কিছু গোপন তথ্য পাঠিয়েছে, যার আলোকে ইরান এমন কোনো ব্যবস্থা গ্রহণ করেছে যেটা আমেরিকা ওই সময়টিতে চায়নি। অর্থাৎ আমেরিকা বুঝতে পারছিল না যে এই সময়টিতে ইরান এই খেলাটি খেলবে। ধরেন আপনি রাজাকে চেক দেবেন, তো চেক দেওয়ার আগে আপনি 3টা চাল চিন্তা করে রাখছেন যে আমি আগে বইটাকে এখানে দেব, তারপর এখান থেকে আমি আমার কিস্তিটাকে বসায় মন্ত্রীটাকে এনে কোনো দাঁড় করে দিব যাতে রাজাটা চেক হয়। তো এই চালটা হয়তো তুর্কি এজেন্সি MIT তারা জেনে গেছে। এরা ইরানকে অগ্রিম সতর্ক করা, ইরান তার রাজাটাকে সরিয়ে এনে তার চালটা পরিবর্তন করে দিয়েছে, যেটা আমেরিকার ওই সময় এসে তার সিদ্ধান্ত পরিবর্তনের জন্য তাকে বাধ্য হতে হয়েছে। একটা 2 নম্বর পয়েন্ট হলো এটার বিষয়ে ডিটেল তথ্য এখন আমরা পাইনি, কিছু এজেন্সি খবরগুলো দিচ্ছে। 3 নম্বর, ইরানের কাছে চীনের রিয়েল টাইম ইন্টেলিজেন্স হাজির হয়েছে। অর্থাৎ চীন তার রিয়েল টাইম ইন্টেলিজেন্স ইরানকে শেয়ার করেছে এবং এর মাধ্যমে ইরান আমেরিকার অবস্থান টার্গেট জেনে গেছে থেকে ইরানে আক্রমণ করবে আমেরিকা, এবং ইরান পাল্টা সেই আক্রমণের স্থলে তাদের নিজস্ব প্রতিঘাত বা পাল্টা আক্রমণ সাজিয়েছে। অর্থাৎ আমেরিকা তারা যে পয়েন্ট থেকে ইরানের মূল টার্গেটে অ্যাটাক করবে, এটি চীনের রিয়েল টাইম ইন্টেলিজেন্সের মাধ্যমে ইরান অগ্রিম জেনে গেছে এবং সেখান থেকে ইরান আমেরিকাকে পাল্টা অ্যাটাকের জন্য প্রস্তুতি নিয়েছে, যে কারণে আমেরিকা বুঝতে পারছে যে এই সময়টা যদি তারা আক্রমণ করতে যায়, ইরান তার প্রতিঘাতে আমেরিকার বেশি ক্ষতি হবে, তাই তারা সে সিদ্ধান্ত পাল্টিয়েছে। 4 নাম্বার, ইরানের মূল টার্গেট বা যে বিষয়গুলোতে আমেরিকা যুদ্ধ বিমানে অ্যাটাক করবে এবং তারা B2 বোম্বার্স বলি বা তারা যে বোমাগুলো রেডি করেছে ইরানের বিরুদ্ধে ব্যবহারের জন্য, সেখানে ইরানের কোনো গোয়েন্দা তথ্য, এরকম তথ্যের আলোকে পাল্টা ইরান আমেরিকার কোনো নেক্সট বড় কোনো প্রজেক্টকে টার্গেট করে ফেলেছিল, যে আক্রান্ত হলে ইরান এই কাজটি করে ফেলবে। অর্থাৎ শত্রু যখন বুঝতে পারে এখনই আমি আক্রান্ত হচ্ছি এবং শত্রু তখন সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে পারে, এটার মূল প্রথম যে আক্রমণ করে তাকে হকচকিয়ে দেয়। এক কথা, সে ওইখান থেকে তার লক্ষ্য পরিবর্তন, মানে কি বলবো, ব্যর্থ হয় তার লক্ষ্য। যেমন ধরেন আমেরিকা যখন ইরানে, মানে ইসরায়েল যখন আমেরিকায় আক্রমণটা করলো কয়েকদিন আগে, ইসরায়েল যখন ইরানে কয়েকদিন আগে আক্রমণটা করলো 12 দিনের যুদ্ধে, আপনাদের মনে আছে, প্রথম ধাক্কায় প্রথম কয়েক ঘন্টার মধ্যে ইরানের 20 জন হাই অফিসিয়ালকে মেরে ফেললো কে? দখলদার দেশটি। এবং টার্গেট ছিল কি দখলদারদের, আমেরিকার, যে ইরানের এই 20 জন গুরুত্বপূর্ণ ব্যক্তি মরে গেলে পুরো সিস্টেম টপস করবে, তারা পুরো সিস্টেম ভেঙে পড়বে এবং তারা সেখানে রেজিম চেঞ্জ ঘটিয়ে পুরো ইরানের কন্ট্রোল নেবে। কিন্তু ইরান কয়েক ঘন্টার মধ্যে তার টপ কমান্ড পজিশন ভেঙে পড়লেও, সব মারা গেলেও, কয়েক ঘন্টার মধ্যে পুরোটাই ইরান তার রিব্যাক করছে। ইরান তার পুরো জায়গায় আবার ফিরে এসছে। সেনাপ্রধান মরে গেছে, সেকেন্ড ম্যান দাঁড়িয়ে গেছে, থার্ড ম্যান দাঁড়িয়ে গেছে, ফোর্থ ম্যান দাঁড়িয়ে গেছে, ধাম 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 করে। IRGC প্রধানের কিছু হয়েছে, সেকেন্ড থার্ড ফোর্থ লেয়ার দাঁড়িয়ে গেছে। বিমান বাহিনী কিছু হয়েছে, সেকেন্ড ফোর্থ থার্ড লেয়ার দাঁড়িয়ে গেছে। পরমাণু বিজ্ঞানী মারা গেছে, বিকল্প সেখানে দাঁড়িয়ে গেছে অন্য পজিশন থেকে। অর্থাৎ দখলদাররা ইরানে আক্রমণের পরপরই ইরান খুব দ্রুত সময়ের মধ্যে তারা আবার নিজেকে কন্ট্রোল করে, নিজেকে মানে সেভ করে তারা পাল্টা আঘাতে চলে গেছে এবং পাল্টা আঘাত এত ভয়াবহ ইরান করছে যে দখলদাররা বুঝে উঠতে পারেনি আসলে কি হবে। মোটামুটি নাস্তানাবুদ করে ছেড়ে দিয়েছে তেল আবিবকে ইরান। তো এখন যে বিষয়টি ঘটছে যে ইরান তার গোয়েন্দা তথ্যের আলোকে যে দেখ, সেটা চীন দেখ বা তুরস্ক দেখ, আমেরিকার কোন পজিশন বুঝে গেছে যেটা আমেরিকা চায়নি। নাম্বার 2,
আমেরিকার কাছে এমন কোনো তথ্য আছে যে ইরানে আক্রমণ করলে তাদের ক্ষতি আরো বেশি হবে, এবং সবকিছু মিলে ইরান এবং আমেরিকার মধ্যে ইন্টেলিজেন্স যে শেয়ারিং আছে সেখানে বড় রকম কোনো ঘাপলা ঘটে গেছে। সবকিছু মিলে শেষ পর্যন্ত ইরান থেকে আক্রমণে মানে সিদ্ধান্ত থেকে ফিরে এসে মিস্টার ডোনাল্ড ট্রাম্প। আর এই খবরটি কে বলছে? দখলদারগণের মাধ্যম। তারা বলছে যে মিস্টার ট্রাম্প ইসরায়েলের দাবিকে আবারও অবমূল্যায়ন করেছেন। মানে কি সুন্দর দাবি! ইসরায়েলের দাবিতে ট্রাম্প যুদ্ধ করতে যাচ্ছে। আমেরিকার কংগ্রেস, সেনেট, আমেরিকার গুরুত্বপূর্ণ ডিপ স্টেট, আমেরিকার এনিথিং রং? শব্দ হলো কিসের? উপরে শব্দ কিসের? ওকে। এখন আমেরিকার যে বিষয়গুলো তৈরি হয়েছে, যে আমেরিকার মূল থিঙ্ক ট্যাঙ্ক, সেনাবাহিনী, গোয়েন্দা বাহিনী, কংগ্রেস, সেনেট, তারা বলছে আমেরিকাকে তুমি এই যুদ্ধটা করো না, এখানে তোমার লাভের পার্সেন্টেজ 10 থেকে 12%, বাকিরা তোমার লসের দিকে যেতে পারে। এই মুহূর্তে তুমি ইরানের সাথে লড়াই করলে তুমি আমেরিকাকে ধ্বংস করবে, তুমি পুরো পৃথিবীতে একটা অস্থিরতা তৈরি করতে পারবে, কিন্তু তুমি লাভ পাবে না। কিন্তু ইহুদি যে লবিটা আমেরিকায় আছে, তারা ডোনাল্ড ট্রাম্পকে যে কোনো ভাবে যুদ্ধে নামানোর জন্য চেষ্টা করে যাচ্ছে। ব্যাপক লড়াই বা চাপ ডোনাল্ড ট্রাম্পের উপর। ধন্যবাদ মিরসরাই থেকে দেখছেন, চট্টগ্রাম মিরসরাই। আবার চট্টগ্রাম, আহা চট্টগ্রাম, এত সুন্দর চট্টগ্রাম। আমি গত কয়েক মাসে মানে কয়েক দফা গেছি, বুঝছেন। আমি চট্টগ্রামের কথা বললে এত পাহাড়, লেক, কি এক অদ্ভুত সাগর। আল্লাহ এত সুন্দর করে বানাইছে। বাংলাদেশের সবচেয়ে বেশি সুন্দর জায়গা বোধহয় চট্টগ্রাম। চট্টগ্রামের মানুষগুলো বেশ সুন্দর। তো এখন যেটা হয়েছে, এই মুহূর্তে যে বিষয়টি ঘটছে, যে আমেরিকা যখন আক্রমণ না করে তার সিদ্ধান্ত পরিবর্তন করছে, তখন ইসরায়েল খেপে গেছে। খেপে গিয়ে আমেরিকাকে এখন দোষারোপ শুরু করছে যে তুমি তোমার সিদ্ধান্ত থেকে সরে আসছো কেন। একটা জিনিস মনে রাখতে হবে, ইরানের বন্ধু খুব কম আছে, আমেরিকা তো পুরো পৃথিবীর বন্ধু। বুঝতে পারছেন না? ইরান হলো বাংলাদেশের জামাত ইসলাম, আর বিএনপি বা আওয়ামী লীগ হলো আমেরিকার মতো, সবাই তাদের বন্ধু। আমি এক ব্যক্তিকে মানে একবার প্রশ্ন করছিলাম যে ভাই আপনারা তো একটু ইসলামী শক্তির ক্ষমতা আনেন না কেন? বলছে ভাই বাংলাদেশের যত পুলিশ আছে, আমলা আছে, বাংলাদেশের সরকারের যত লোক আছে, এরা জামাতকে আনতে চায় না। কেন? কেন ভাই? জামাত ক্ষমতা আসলে সাদাবাজি করতে দিবে, ঘুষ দুর্নীতি করতে দিবে? তো সরকারি আমলারা চলে কিসের উপর ভাই? সব সিস্টেম বা সব ডিপ স্টেট বা সব প্রশাসন চায় এমন কেউ সরকারে আসুক যার মাধ্যমে আমি আঙুল ফুলে কলা গাছ হবো, আমি পকেট ভরে ঘুষ লুটপাটে টাকা নিয়ে বাসা জমা করতে পারবো। তো যারা রাষ্ট্রের কারাপশন বন্ধ করে দিবে, তাদেরকে রাষ্ট্রের এই ব্যক্তিরা চাইবে ক্ষমতায় আসুক। তো ইরানের অবস্থাটা হচ্ছে এরকম। মানে এটা একটা জামাতের উদাহরণ দিলাম, ওর জামাতের পক্ষে চলে গেছে না কথাটা ভাই। যাক, সত্যটা সত্য বললাম রোজার মুখে আর কি, মিস্টেক হয়ে গেল, মাফ করে দিয়ে নাকি। তো বিষয়টা হলো যে ইরান আক্রমণ করছে না। ইরানে এখন আমেরিকার মূল টার্গেটটা হলো তারা আক্রমণ করবে, আক্রমণ করে প্রথম সারি ধরেন আলী খামেনি বা তার ছেলেকে মেরে ফেলবে, আইআরজিসি প্রধানকে মারবে, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ কয়েকজনকে মারবে। আমেরিকা মেরেই বলবে যে আমাদের টার্গেট ফুলফিল, আমরা যুদ্ধ করব না, মিস্টার অমুক এখন ক্ষমতায় বসবে, মিস্টার আমার নাম বলে দিল মাসুম বাবু এখন ইরানের ক্ষমতা থাকবে, সে জনগণের ইচ্ছা অনুযায়ী রাষ্ট্র চালাবে। বাস, আমাকে বসাই দিল ক্ষমতা, আমি রাষ্ট্রীয় ক্ষমতা বসে গেলাম, ইরান শান্ত হয়ে গেল। এটা হলো আমেরিকার টার্গেট। এই জন্য ইরান কি করছে, আলী খামেনি তিনি একটি বাংকারে আশ্রয় নিয়েছেন, তার পরিবারের প্রত্যেকটা সদস্য ভিন্ন ভিন্ন জায়গায়, সেনাবাহিনী প্রধান এক জায়গায়, আইআরজিসি প্রধান এক জায়গায়, নেভাল চিফ এক জায়গায়, এয়ারফোর্সের চিফ এক জায়গায়, তারপরে কি বলে পারমাণবিক প্রোগ্রাম প্রধান এক জায়গায়, ব্যালিস্টিক প্রোগ্রাম এক জায়গায়, ক্রুজ প্রোগ্রাম এক জায়গায়। অর্থাৎ পুরো ইরানের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কেউ আর এক জায়গায় নেই। গতবার ইসরায়েল ইরানের লড়াইতে তারা কাছাকাছি টাইমে মারা গেছে সবগুলো। এবার ইরান কি করছে, প্রত্যেককে দ্রুত সরিয়ে ফেলেছে কি ভিন্ন ভিন্ন জায়গায় রাখছে ইরান তাদেরকে, যাতে করে আক্রমণ করলে একজন ব্যক্তি মারা গেল পুরো ইরানের বড় ক্ষতি না হয়। পুরো ইরান জুড়ে তাদেরকে সরিয়ে রেখেছে এবং প্রত্যেকের জন্য আলাদা আলাদা ঠিকানা তৈরি করছে। এবং
অপারেশন টিম ইরান আবার আলাদাভাবে রেডি করছে যে ইরান আক্রান্ত হলে তারা কোন পজিশনে, যেমন ইরাক থেকে আক্রমণের আতঙ্কটা বেশি, তাই ইরাক সীমান্তে ইরান তার প্রচুর সেনা মোতায়েন করেছে। এবং প্রতি মুহূর্তে ইরান, চীন থেকে আর তুরস্ক থেকে রিয়েল টাইম ইন্টেলিজেন্স তাদের শেয়ারিং হচ্ছে, আপডেট তথ্য পেয়ে যাচ্ছে। এবং ইরান আমেরিকাকে আঘাতপ্রাপ্ত হলে কোনো চীনের প্রোগ্রাম দিয়ে পাল্টা অ্যাটাক করতে পারে, এটা হলো আমেরিকার আরেকটা ভয়। চীন তার নতুন কোন প্রোগ্রাম দিচ্ছে ইরানকে, ধারণা করা হচ্ছে, এগুলো কিন্তু আমি বলছি না, এগুলো বিভিন্ন গণমাধ্যম থেকে আসছে। তো হয়তোবা ইরান চীনের কোন নিউ প্রোগ্রাম আমেরিকার বিরুদ্ধে ব্যবহার করতে পারে, এটাও আমেরিকার একটা টেনশন, কারণ চীন সামরিক ক্ষেত্রে অনেক দূর চলে গেছে, এটা অনেকে বলছেও না। তো ইরান কলিকে যুদ্ধ কেন্দ্র করে তার মিত্রদেরকে দিয়ে, যেমন পাকিস্তানকে দিয়ে ভারতের টেস্ট চালাচ্ছে, পাকিস্তান চীনের প্রযুক্তি দিয়ে ধাম করে কয়েক ঘন্টার মধ্যে বিজয় পেয়ে গেছে ভারতের বিরুদ্ধে। মনে করা হচ্ছে যে এবার চীন ইরানকে দিয়ে আমেরিকার বিরুদ্ধে তাদের খেলাটা খেলতে চাচ্ছে। তো সবকিছু মিলে একটা কি বলবো, আমেরিকা বড় চাপের মধ্যে আছে, শেষ পর্যন্ত কি হচ্ছে দেখার অপেক্ষায়। তবে গতকালকের এই যুদ্ধটা থেমে যাওয়ায় আজকে আমরা হয়তো আপনাদেরকে কিছু ভালো খবর দিতে পারলাম। আমরা বিশ্বাস করি এই যুদ্ধটা যেন বন্ধ থাকে, এটা যেন না হয়। কিন্তু সমস্যা হলো এটা যে কোনো সময়, কালকে হয়তো ব্রেকিং খবরটা আমরা দিতে বাধ্য হতাম। তো আমরা আশা করি এই রোজার মাস মুসলমানদের সবচেয়ে বড় কি বলবো পবিত্র মাস, সেই মাসে প্রতিবারই আমরা দেখি যে দখলদার আমেরিকা কোনো না কোনো দেশে আক্রমণ করে, এই মাসটা আসলেই। এবার আমরা এখন বড় কোনো খবর পাই, তারপর আমরা কালকে দেখলাম যে তারা হিজবুল্লাহর পুরো মিসাইল কমান্ড পজিশনকে শেষ করে ফেলছে, খুব দুঃখজনক ব্যাপার। এখন আমরা আশা করব যে কোনো ভাবেই হোক এই যুদ্ধটা বন্ধ হোক। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তির পক্ষে। এবং আমেরিকা তার বোধের জায়গা তৈরি করুক। আমেরিকার পুরো সিস্টেম যুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, কিন্তু আমেরিকার মধ্যে ইহুদি ডিপি স্টেট আমেরিকার ডোনাল্ড ট্রাম্পকে আবার যুদ্ধে নামাতে চাইছে। আমরা দেখি শেষ পর্যন্ত যুদ্ধটা আর সামনে যায় নাকি বন্ধ হয়। মাসুম ভাই, বিএনপির সঙ্গে আপনার সম্পর্ক বর্তমান তলানিতে গেছে নাকি? সম্পর্ক আমার আসলে তলানিতে আর ঊর্ধ্বগতির বলে কোনো বিষয় না। আমি তো আসলে ধান্দাবাজির লোক না। মানুষ সম্পর্ক উন্নয়ন করে ধান্দাবাজির জন্য, তাই তো? না জামাত থেকে ধান্দাবাজি করবো, না আওয়ামী লীগ থেকে করছি, না বিএনপি থেকে করবো। সো কাউকে ছাড় দিয়ে কথা বলবো না। যখন খারাপটা লাগবে খারাপটা বলে ফেলবো, যখন ভালো লাগবে ভালোটা বলবো। এটা হলো আমার জায়গা। আপনারা কখনো শুনবেন না যে মাসুম ভাই রাষ্ট্রীয় কোনো বড় মাধ্যমে গিয়ে কোনো জায়গায় বসছে দলের চামচামি করার জন্য। সো কেন আপোষ করব? আপোষ করবো না বলেই তো দলের পরিচয় কোথাও বসছি না। যখন বসবো তখন নিজেকে বিক্রি করে ফেলবো, এই ভয়। দোয়া করবেন আমার জন্য। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।